কারো কাছে এটি প্রার্থনার আহ্বান, আবার কারো কাছে এটি একটি সাংস্কৃতিক পরিচয়ের প্রকাশ। কিন্তু সেই শব্দই যখন একটি দেশের জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে আসে, তখন বিষয়টি আর কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন তা পরিণত হয় পরিচয়, সংস্কৃতি, অভিবাসন, নিরাপত্তা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর রাজনৈতিক বিতর্কে। সাম্প্রতিক সময়ে আজানকে জাতীয়ভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা নতুন করে সামনে আসার পর আবারও সেই পুরনো বিতর্ক ফিরে এসেছে। প্রশ্ন উঠছে, এটি কি সত্যি ধর্মীয় স্বাধীনতার বিষয়, নাকি এটি মূলত জাতীয় পরিচয় রক্ষার রাজনৈতিক কৌশল? ডেনমার্ক সরকার আজানের লাউডস্পিকারে প্রচার সারা দেশে নিষিদ্ধ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রকাশ্যে বলেছেন, দেশের জনপরিসরে ইসলামের দৃশ্যমান উপস্থিতি অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং রাষ্ট্রের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা জরুরি। তার বক্তব্যে ইসলামাবাদের সঙ্গে তুলনা টেনে যে মন্তব্য করা হয়েছে সেটি শুধু রাজনৈতিক মহলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। এই বিতর্ক বুঝতে হলে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। এখানে নামাজ পড়া বা ধর্ম পালন নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে না। আলোচনার কেন্দ্রবিন্দু হলো লাউডস্পিকারের মাধ্যমে জনসমক্ষে আজান প্রচার। সরকারের যুক্তি, জনপরিসরের শব্দ ও রাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশের প্রশ্নে এই সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, বাস্তবে এই পদক্ষেপ একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করছে। গত এক দশকে ইউরোপের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এসেছে। একসময় অর্থনীতি যারা বিবেচনা করেন, রাজনীতি বা কল্যাণমূলক রাষ্ট্র ছিল নির্বাচনের প্রধান ইস্যু। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা, জাতীয় পরিচয় এবং সাংস্কৃতিক মূল্যবোধ। ইউরোপের অনেক দেশে ভোটের আগে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় দেশে কতজন অভিবাসী আসছে, তারা কতটা সমাজের সঙ্গে মিশছে এবং রাষ্ট্রের সংস্কৃতির ওপর তার প্রভাব কী। ডেনমার্ক এই পরিবর্তনের অন্যতম উদাহরণ। দীর্ঘদিন ধরে দেশটি মানবাধিকার ও কল্যাণমূলক রাষ্ট্রের জন্য পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের নেতৃত্বাধীন সরকার মনে করে, অতিরিক্ত অভিবাসন সামাজিক সংহতি দুর্বল করতে পারে। ফলে সরকার সীমান্ত নিয়ন্ত্রণ, আশ্রয় নীতি এবং সাংস্কৃতিক একীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এখানে একটি রাজনৈতিক বাস্তবতা রয়েছে। ডেনমার্কে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় 5%। সংখ্যার হিসেবে এটি খুব বড় নয়, কিন্তু রাজনৈতিক আলোচনায় বিষয়টি সংখ্যার চেয়ে বেশি প্রতীকী হয়ে উঠেছে। কারণ অনেকের মতে অভিবাসনের সঙ্গে ভাষা, পোশাক, ধর্মীয় আচার এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনও আসে। এই পরিবর্তনকে কেউ ইতিবাচক বৈচিত্র্য হিসেবে দেখেন, আবার কেউ জাতীয় পরিচয়ের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন। আজান বিতর্ক সেই বৃহত্তর প্রশ্নের অংশ। সমর্থকদের মতে রাষ্ট্রের জন্য বা রাষ্ট্রের জনপরিষদ ধর্মীয় শব্দ থেকে নিরপেক্ষ থাকা উচিত। তাদের যুক্তি, যেমন শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা হয়, তেমনি ধর্মীয় লাউডস্পিকারের ব্যবহারও সীমিত করা যেতে পারে। তাদের দাবি, এটি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সবার জন্য একই নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা। কিন্তু সমালোচকরা এই যুক্তি পুরোপুরি গ্রহণ করেন না। তাদের মতে, যদি বাস্তবে শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় আহ্বানই নিষিদ্ধ হয়, তাহলে সেটি ধর্মীয় নিরপেক্ষতা নয়, বরং বৈষম্যের উদাহরণ হয়ে দাঁড়াবে। ইউরোপীয় মানবাধিকার আইনে ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক অধিকার। তাই সরকারকে আদালতে এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক বার্তা। নির্বাচনকে সামনে রেখে অনেক সময় সরকার কঠোর অবস্থান নিয়ে ভোটারদের একটি অংশকে আশ্বস্ত করতে চায়। বিশেষ করে যেসব ভোটার অভিবাসন নিয়ে উদ্বিগ্ন, তাদের কাছে এই ধরনের ঘোষণা জনপ্রিয় হতে পারে। ফলে অনেক বিশ্লেষকের মতে আজান বিতর্কের মধ্যে রাজনৈতিক হিসাবও রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ইউরোপের বহু দেশ, মানে আমি বলছি যেমন ব্রিটেনের কথা বলছি, যেমন আমি ইউরোপের অন্যান্য যে উন্নত দেশ যেমন ফ্রান্সের কথা বলছি, বা অন্যান্য দেশ, ইউরোপের বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু ইসলামোফোবিয়া একটা বড় জায়গা তৈরি করেছে। মানে
যেভাবে ইসলামাইজেশন হচ্ছে, মানে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেইটাতে একটা ভীতি কাজ করছে ইউরোপের এই দেশগুলোতে। আমি একটা দেশের নাম বলছি, স্লোভাকিয়া। এই দেশটিতে ইসলামকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়তো দু একজন আছেন বা কিছু সংখ্যক মানুষ হয়তো আছেন, কিন্তু ইসলাম সেখানে স্বীকৃত ধর্ম নয়। ডেনমার্কে এর আগেও 2020 এবং 2025 সালে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা সংসদ পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ বিষয়টি নতুন নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিতর্কের নতুন অধ্যায়। বাস্তবতা হলো, ডেনমার্কের কিছু এলাকায় ইতিমধ্যেই শব্দ দূষণ আইনের কারণে লাউডস্পিকারে আজান দেওয়া হয় না। রাজধানী কোপেনহেগেনেও বড় মসজিদ বাইরে লাউডস্পিকারে আজান প্রচার করে না। তাই অনেকের প্রশ্ন, যেখানে স্থানীয় আইন কার্যকর রয়েছে সেখানে জাতীয় পর্যায়ে আলাদা আইন আনার প্রয়োজনীয়তা কতটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ইউরোপের সামগ্রিক পরিস্থিতি দেখতে হবে। গত এক দশকে সিরিয়া, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করেন। এর ফলে বহু দেশে সামাজিক ও রাজনৈতিক চাপ তৈরি হয়। সেই সময় থেকেই অভিবাসন বিরোধী দলগুলোর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। শুধু ডেনমার্ক নয়, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি সহ বহু দেশে অভিবাসন এখন অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু। বিভিন্ন দেশে ইসলামী পোশাক, ধর্মীয় প্রতীক কিংবা ধর্মীয় শিক্ষাকে ঘিরেও বিতর্ক হয়েছে। ফলে আজানের প্রশ্নটি আলাদা কোনো ঘটনা নয়, বরং ইউরোপ জুড়ে চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারই অংশ। তবে এই বিতর্কের আরেকটি দিকও রয়েছে। ইউরোপের মুসলিম জনগোষ্ঠীর বড় একটি অংশ বহু বছর ধরে সেখানেই বসবাস করছে। তাদের অনেকেই সেই দেশের নাগরিক, করদাতা এবং সমাজের সক্রিয় সদস্য। ফলে তাদের মতে ধর্মীয় পরিচয় প্রকাশের অধিকারও নাগরিক অধিকারের অংশ। যদি সেই অধিকার সীমিত করা হয় তাহলে সামাজিক দূরত্ব আরও বাড়তে পারে। ব্রিটেনের কথা আপনাদের বললাম, সেদেশে দ্বিতীয় সবথেকে জনপ্রিয় এবং দ্বিতীয় বড় যে ধর্ম সেটাই কিন্তু ইসলাম। মানে ক্রিশ্চিয়ানিটির পরে ইসলাম সেদেশের সবথেকে বড়, সংখ্যার বিচারে বড় একটা ধর্ম। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে লন্ডনের রাস্তায়, লন্ডন কেন আরও অনেক জায়গায় বিভিন্ন সংগঠনের তরফ থেকে ইসলাম ধর্মাবলম্বীদের এই লন্ডন থেকে বা ব্রিটেন থেকে তাদেরকে বেরিয়ে যেতে হবে, তাদের দেশে তারা থাকতে পারবেন না, এই রকম কিন্তু প্রচারণা বা এই রকম প্রতিবাদ কিন্তু করতে দেখা গিয়েছিল। অর্থাৎ এক্ষেত্রেও সেই ইসলামের, আমি যেটা আগে বললাম যে ইসলামোফোবিয়া যেটা ভীষণ রকমভাবে ইউরোপে ছড়িয়ে পড়েছে, সেটাও এখানে কিন্তু প্রমাণ করছে তাদের ওই কনসার্নটা। বিশ্লেষকদের মতে রাষ্ট্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে জাতীয় সংস্কৃতি ও সামাজিক সংহতি রক্ষা করতে হবে, অন্যদিকে সংবিধান ও মানবাধিকারের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য না থাকলে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হতে পারে। 2023 সালে কোরআন পোড়ানোর ঘটনাও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তখন আন্তর্জাতিক চাপের মুখে ডেনমার্ক ধর্মীয় গ্রন্থ অবমাননা রোধে নতুন আইন প্রণয়ন করে। অর্থাৎ সরকার একদিকে ধর্মীয় অবমাননা ঠেকাতে আইন করেছে, অন্যদিকে আজান নিয়ে নতুন বিধিনিষেধ বিবেচনা করছে। এই দ্বৈত অবস্থানকে অনেকেই পরস্পর বিরোধী বলেও মনে করছেন। আপনারা কি মনে করছেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।